হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ক্লাস নিয়ে আলোচনা করব। তো যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই শব্দটা শুনেছেন, এই জার্গন, এই কথাটা শুনেছেন, তারা হয়তো অনেকেই ক্লাস শব্দটাও শুনেছেন আর কি। আর যারা একেবারেই শোনেননি তাদের জন্য লাইফ বরং ইজি, তারা এখন নতুন করে শিখবেন। তো ক্লাস শব্দটা আসলে আসে হচ্ছে মূলত আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে। কিন্তু যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যার কারণে জাভাস্ক্রিপ্ট মানে অ্যাকচুয়াল ওল্ড জাভাস্ক্রিপ্ট, অ্যাকচুয়াল যেটা আসলে প্রথম জাভাস্ক্রিপ্ট, যেটাকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলা হয়, সেই জিনিসটার মধ্যে ক্লাস ছিল না, কারণ জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টই ছিল না। ঠিক আছে, সেই কনসেপ্টটাকে জোর করে আনার জন্য জাভাস্ক্রিপ্ট 2015 সাল থেকে, মানে ES6 থেকে, যে সময় লেট কনস্ট এগুলো এসছে, সেই সময়ে জাভাস্ক্রিপ্ট ক্লাস নামক এই সিনট্যাক্সটাও তাদের ইয়েতে এনে দিয়েছে। ঠিক আছে, সো বিল্ট ইন ভাবে আমরা ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে পারি, এর আগে করতেই পারতাম না। অন্যান্য সমস্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাতে ক্লাস হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল জিনিস, ক্লাস ছাড়া কিছুই হবে না। ঠিক আছে, যেমন জাভাস্ক্রিপ্টে ফাংশন, অবজেক্ট হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এই অবজেক্ট আর জাভার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে অবজেক্ট সেটা এক না। হ্যাঁ, তো আমরা জাভাস্ক্রিপ্টে এই ক্লাসের মাধ্যমে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবহারটা শুরু হয়ে যায়। হ্যাঁ, সো জাভাস্ক্রিপ্টও তখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে সমস্ত রুল সেগুলোও সে আসলে পূরণ করতে পারে এই ক্লাস সিনট্যাক্সটা ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে। এটা হচ্ছে প্রথম ইন্ট্রোডাক্টরি কথা। এবার আমরা ক্লাস সিনট্যাক্সটা দেখব। তো এখানে সেটাই বলেছে যে জাভাস্ক্রিপ্ট ক্লাসেস আর টেমপ্লেটস ফর জাভাস্ক্রিপ্ট অবজেক্টস। খেয়াল করে দেখেন, টেমপ্লেট। হ্যাঁ, আচ্ছা, টেমপ্লেট মানে হচ্ছে কাঠামো। হ্যাঁ, যেমন ধরেন আমরা HTML একটা ওয়েবসাইট বানাই। হ্যাঁ, সেই ওয়েবসাইটটা আপনি বানালেন, তো আমরা অনেক সময় পেইড টেমপ্লেট কিনি। হ্যাঁ, কারণ একদম স্ক্র্যাচ থেকে একটা HTML টেমপ্লেট বানানো আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না বা অনেক সময় লাগে। তার থেকে একজন খুব সুন্দর করে বানিয়ে রেখেছে, সেটা আমরা কিনে সেটাকে চেঞ্জ করে আমরা ইউজ করতে পারি, রাইট? সো ওই টেমপ্লেটটা কিন্তু একটা কাঠামো, তাই না? একটা বিল্ডিংয়ে যেরকম কাঠামো হয়, সেরকম ওই টেমপ্লেটটাকেও আমরা একটা কাঠামো ধরে নিতে পারি। ক্লাসকে এরকম একটা কাঠামো মনে করবেন। ক্লাস রিয়েল জিনিস নয়। যেমন ধরেন আপনি একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবেন, তো বিল্ডিংটা কনস্ট্রাকশন করার আগে আপনাকে কিন্তু সেই বিল্ডিং এর একটা আর্কিটেক্ট কি করে, একটা কাগজে সেটার একটা কাঠামো এবং সেটার কোথায় কি হবে না হবে সবকিছু আপনাকে কাগজে দেখিয়ে দেয়। সো তার মানে ওটা একটা কাঠামো ওই বিল্ডিং এর, কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়াল বিল্ডিং না। অ্যাকচুয়াল বিল্ডিং তখনই হবে যখন আপনার বিল্ডিংটা তৈরি হবে এবং তৈরি ইট দিয়ে আপনার ডিজাইন দেখে দেখে তৈরি হবে এবং সেটা একটা আপনার ডিজাইন পাথ ফলো করে সেই বিল্ডিংটা বানাবে ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন কোম্পানি সেটা বানাবে। বানানোর পরে যেটা তৈরি হবে ফাইনালি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিল্ডিং। হ্যাঁ, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট জিনিস। কিন্তু ক্লাস হচ্ছে ওই আর্কিটেক্ট যে ডিজাইনটা করেছিল ছবিতে, যেটা ফলো করে করে আমরা আসলে বানিয়েছি, সেটা হচ্ছে কাঠামো বা ক্লাস। ঠিক আছে, এইটাই হচ্ছে সিম্পল কনসেপ্ট ক্লাসের। তো ক্লাস তার মানে রিয়েল জিনিস নয়। রিয়েল জিনিস হচ্ছে যে বিল্ডিংটা তৈরি হলো সেটাই হলো অ্যাকচুয়াল অবজেক্ট। আর ক্লাস হচ্ছে ওই অবজেক্টের একটা টেমপ্লেট বা কাঠামো। আশা করি বাংলায় বুঝতে পেরেছেন। এখন আমরা সেরকম একটা কাঠামো যদি জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, তাহলে আমাদেরকে ক্লাস দিয়ে লিখতে হবে, মানে আর্কিটেক্ট কাগজে এই কাজটা করবেন সবার আগে। সো সিনট্যাক্স সিম্পল। ক্লাস নামক এই শব্দটা লিখতে হবে ফার্স্টে ছোট হাতের, তারপরে ক্লাসের একটা নাম দিতে হবে আপনার ইচ্ছা মতো। নর্মালি ক্লাসের নাম বড় হাতের অক্ষর দিয়ে লেখাই কনভেনশন। ঠিক আছে, সো প্রথমে এই কাজটা করতে হবে এবং তারপরে এই এরকম একটা কার্লি ব্রেস দিতে হবে এবং তার মধ্যে মানে মাস্ট কনস্ট্রাক্টর নামে একটা ফাংশন থাকতে হবে। ঠিক আছে, এই দেখেন কনস্ট্রাক্টর নামে একটা ফাংশন আছে, বডির মধ্যে যাই থাক। এই কনস্ট্রাক্টর সম্পর্কে কিন্তু আমরা এই সিরিজে অলরেডি বলেছি। কনস্ট্রাক্টর মানে আমি আপনাদেরকে বাংলায় বলেছিলাম যে আসলে ক্রিয়েট করে সে। সো আপনি যে কাঠামোটা বানাচ্ছেন, ডিজাইন, এটা তো অ্যাকচুয়াল জিনিসটা না। সো এই কাঠামো দিয়ে যদি অ্যাকচুয়াল একটা জিনিসকে বানাতে হয়, তাহলে জাভাস্ক্রিপ্ট আসলে আপনি কাঠামোর মধ্যে যে ফাংশনটা দিয়ে দিয়েছেন কনস্ট্রাক্টর, এটার নাম কনস্ট্রাক্টরই হতে হবে, আপনার নিজের নাম না। কনস্ট্রাক্টর ফাংশনটা কল করে সে আসলে অ্যাকচুয়াল জিনিসটা বানাবে। আশা করি বোঝাতে পেরেছি। সো কাঠামোর একটা ডিফল্ট ফাংশন দিয়ে দিতে হবে আপনাকে, যেটার মধ্যে আপনি কোড লিখে দিবেন যে সে আসলে কি ফলো করে বানাবে। তো সেই কনস্ট্রাক্টর ফাংশনটার মাধ্যমে সে আসলে অ্যাকচুয়াল অবজেক্টটা তৈরি করবে, অ্যাকচুয়াল বিল্ডিংটা তৈরি করবে। ক্লিয়ার? তো এখানে একটা কার নামে ধরেন একটা ক্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ, সো এইটা হচ্ছে একটা গাড়ি, কার। হ্যাঁ, সেই গাড়ির কাঠামো।
ক্লিয়ার? এবং সেটার মধ্যে একটা অ্যাকচুয়াল গাড়ি তৈরি করার জন্য যে ফাংশনটা প্রয়োজন হবে সেরকম একটা ফাংশন সে লিখে দিয়েছে এর মধ্যে। তার মধ্যে নেম এবং ইয়ার নামে, এটা আপনার ইচ্ছা, নেম এবং ইয়ার নামে দুইটা প্যারামিটার সে পাবে এবং সে দিস ডট নেম ইজ ইকুয়াল টু করবে নেম এবং দিস ডট ইয়ার ইজ ইকুয়াল টু করবে ইয়ার। এটা আমি এখনই আসছি, বাট এখানেও দিস হচ্ছে কাকে ডিনোট করে? এই দিস হচ্ছে আপনি যে অ্যাকচুয়াল অবজেক্টটা তৈরি করবেন সেই জিনিসটা। মানে ধরেন আপনি এই কারের কাঠামোটাকে ব্যবহার করে আপনি সত্যিকার অর্থে একটা টয়োটা গাড়ি বানাবেন যেটাতে আপনি চড়বেন, সেই গাড়িটা আপনার এই কাঠামোটা ফলো করে তৈরি হবে। তৈরি হওয়ার সময় সে আসলে এই কনস্ট্রাক্টর ফাংশনটা, আপনার কাঠামোর এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করবে এবং ধরেন আপনি চাচ্ছেন টয়োটা কার বানাতে, রাইট? সেটা ধরেন আপনি 2007 সালের মডেল, তাহলে আপনি আপনি বাইরে থেকে সামহাউ কল করে দিবেন যে আমি একটা কার বানাতে চাচ্ছি এই ক্লাস কারকে ব্যবহার করে, যেটার নাম হচ্ছে টয়োটা এবং যেটার ইয়ার হচ্ছে 2017 মডেল, সো 2017। সেটা যখন সে বাইরে থেকে আপনার কাছ থেকে পাবে তখন সে এই কনস্ট্রাক্টর ফাংশনটা কল করবে এবং টয়োটা এবং 2017 এখানে পাবে। সে দিস ডট নেম, মানে এই দিসটা হচ্ছে আপনার যে অবজেক্ট সেটা, মানে আপনার যে অ্যাকচুয়াল টয়োটা গাড়ি, সেই টয়োটা গাড়ির নেম সেট করে দিবে ডট নেম ইজ ইকুয়াল টু যেটা আপনি বাইরে থেকে পাঠিয়েছেন সেটা, এবং সেটার ইয়ার সেট করে দিবে ইয়ার। এই যে দিসটা আছে সেই দিসটা আপনি হচ্ছে যে অ্যাকচুয়াল অবজেক্টটা বানাচ্ছেন সেইটা, এইটার মাধ্যমে একটা অ্যাকচুয়াল টয়োটা গাড়ি তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে ইউজিং আ ক্লাস। এখন কথা হচ্ছে এই যে বললাম বাইরে থেকে যে আপনি এই ক্লাসটাকে তৈরি করবেন, আমি এটা একটু এডিটরে দেখাই তাহলে একটু চোখের শান্তি হবে। এই হ্যাঁ, সো আমরা আসলে এটা একটা এডিটরে নিলাম, এই ধরেন আমার এটা এই, ঠিক আছে? সো এরকম। এখন ধরেন আপনি বাইরে থেকে যে বললাম যে আপনি একটা বাইরে থেকে কল করবেন, এটা কিন্তু আপনার কোনো এক্সিকিউশন হবে না, এটা জাস্ট একটা অনেকটা ওই ভ্যারিয়েবল ডিফাইন করার মতো, ডিক্লেয়ার করার মতো, সো ফাংশনের মতো, কিন্তু এখনো কল হয়নি, কিন্তু এটা বা এটা কখনো এক্সিকিউট হয়নি, একটা কাঠামো তৈরি করে রেখেছেন। এখন আপনি একটা অ্যাকচুয়াল টয়োটা গাড়ি বানাতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি ধরেন লিখলেন কনস্ট্যান্ট টয়োটা কার, বা আপনি ধরেন কার 1, দুইটা কার বানাবেন, ধরেন কার 1 ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি একটা নতুন কার বানাবেন, সো নিউ সিনট্যাক্স দিতে হবে, নিউ। হ্যাঁ, আপনারা কিন্তু অলরেডি টিউটোরিয়াল সিরিজে নিউ স্ট্রিং, নিউ নাম্বার এরকম দেখেছি কিন্তু, হ্যাঁ, সেটা এইভাবেই এসছে আসলে এই কনসেপ্ট থেকেই। সো নিউ, সে আসলে অ্যাকচুয়াল যে কাঠামো আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ট্রিং বানানোর, সেটা দিয়ে আমরা আসলে নিউ কল করে ধরেন ওইটা বানিয়েছিলাম। এখানে হচ্ছে ওইটাই যে নিউ, তারপরে আমরা দেব কাঠামো কোনটা, কার কাঠামো। এইটাকে ব্যবহার করে আপনি একটা বাইরে থেকে বলে দিবেন যে ঠিক আছে আমার গাড়ির নাম হবে টয়োটা এবং মডেল হবে 2017। এইটা ধরেন আপনি পাঠিয়ে দিলেন। যখনই এটা আপনি করবেন তখনই বেসিক্যালি এই নিউ সিনট্যাক্স দেওয়ার সাথে সাথে এর কাজ হচ্ছে যেই ক্লাসটা আপনি ইউজ করেছেন সেই ক্লাসের কনস্ট্রাক্টর ফাংশনটা আসলে জাভাস্ক্রিপ্ট কল করে দিবে। কল করে দিলে তখন এই দিস ডট নেম, এই দিসটা কোনটা, এই দিসটা হচ্ছে আপনার এই যে এই কারটা যেটা, সেইটা হচ্ছে এই দিস। হ্যাঁ, সো সে বেসিক্যালি ওই কারের, আপনি যেটা তাকে দিচ্ছেন ও আসলে ওই কারের নাম সেট করবে, আপনি যে নামটা পাঠিয়েছেন টয়োটা এবং 2017। আপনাকে কিন্তু কনস্ট্রাক্টর ফাংশনটাকে ম্যানুয়ালি কল করতে হবে না। আপনি যখনই নিউ সিনট্যাক্স দিবেন এটা অটোমেটিক্যালি কল হয়ে আপনার অবজেক্টের নাম সেট করে দিবে, ইয়ার সেট করে দিবে এবং সামহাও কোনো একটা স্টোরেজের মধ্যে, এভাবে চিন্তা করে রাখবেন, কোনো একটা জায়গায় মেমোরিতে কোনো একটা জায়গায় এই অবজেক্টটা তৈরি হয়ে যাবে। আপনার অ্যাকচুয়াল টয়োটা গাড়িটা এই লাইনে আসলে তৈরি হইল, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকচুয়াল অবজেক্ট। এখন আপনি বলতে পারেন এটার সুবিধা কি হলো? সুবিধা হচ্ছে আপনি এরকম অসংখ্য কার বানাতে পারেন, কার 1, কার 2, কার 3 এরকম, হ্যাঁ, এবং আপনি চাইলে টয়োটা বানিয়েছেন, এখানে ধরেন আপনি দিলেন BMW, ধরেন দিলেন 2020 মডেল, তারপরে ধরেন দিলেন কি বলে সুজুকি, ঠিক আছে, এটা ধরেন দিলেন 2008 মডেল। সো আপনি এই ক্লাসের কাঠামো ব্যবহার করে এই কাজটা করতে পারবেন। ক্লিয়ার? এটাই হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেটাই এখানে বলা হয়েছে।
দ্য কনস্ট্রাক্টর মেথড, হ্যাঁ, ইট হ্যাজ টু হ্যাভ দ্য সেম নেম কনস্ট্রাক্টর, এটা আমি অলরেডি বলে ফেলেছি। ইট ইজ এক্সিকিউটেড অটোমেটিক্যালি, এটাও বলে ফেলেছি। ইট ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ অবজেক্ট প্রপার্টিস। সো একই সাথে এটাও বুঝতে পারছেন যে কনস্ট্রাক্টর ফাংশনটা মূলত ইনিশিয়ালাইজ করার জন্য এই যে অবজেক্টটা আপনার যে নিউ কার, সেটার যে প্রপার্টিগুলো থাকবে, বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে। তো যেমন কারের একটা কি বলবো, কারের এই যে যেমন নেম, এটা কিন্তু কারের একটা প্রপার্টি। তারপরে ইয়ার, এটা কিন্তু একটা কারের একটা প্রপার্টি, তাই না? সো এরকম প্রপার্টি আপনি সেট করতে পারেন। যদি আপনি কারের জায়গায়, আমি ধরেন আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিই, ধরেন এখানে পার্সন আছে, হ্যাঁ, নেম এবং এজ এরকম একটা কনস্ট্রাক্টর আছে, এবং ধরেন এরকম আছে। সো ধরেন আপনি পার্সন 1 দিলেন, পার্সন 1 নিউ, তখন কি হবে, পার্সন, ধরেন আপনি পার্সনের নাম দিলেন সাকিব, এবং ধরেন তার এজ দিলেন 35, ঠিক আছে? আবার ধরেন পার্সন 2 নিউ পার্সন, আপনি দিলেন এখানে তামিম, হ্যাঁ, এবং এটার ধরেন এজ দিলেন 36, ওকে? সো এরকম হতে পারে। সো আমরা এভাবে নতুন পার্সন তৈরি করছি আর কি। তাতে যেটা হচ্ছে, এটার যে প্রপার্টি নেমগুলো সেটাকে ইনিশিয়ালাইজ করছে কে, কনস্ট্রাক্টর ফাংশন, যে এই নামটা অ্যাকচুয়ালি সে সেট করে দিচ্ছে সাকিব, এবং এই এজটা সে সেট করে দিচ্ছে 35, এবং সেই অবজেক্টটা কে, সেই অবজেক্টটা হচ্ছে এই পার্সন 1 অবজেক্ট। সো এই পার্সন 1 অবজেক্ট কিন্তু টোটালি আলাদা মেমোরিতে, এবং পার্সন 2 কিন্তু আরেকটা, সেটা হচ্ছে তামিম। সো জাস্ট এভাবে চিন্তা করেন, আপনার মেমোরিতে সাকিব এবং তামিম বসে বসে মজা নিচ্ছে, ঠিক আছে? ওকে, সো এই হয়ে গেল। এবার আসি ক্লাস মেথড। আমরা ক্লাসের প্রপার্টি দেখলাম, এই যেমন নেম এবং এজ, এগুলো কিন্তু ক্লাসের প্রপার্টি। আমরা চাইলে ক্লাসের আমরা এখানে মানে মেথডও দিতে পারি, হ্যাঁ, কিরকম, এই যে নিজস্ব মেথড দিতে পারি। ক্লাসের মেথড দেওয়ার নিয়ম হচ্ছে, যেমন এখানে ধরেন প্লে নামে আপনার ধরেন একটা মেথড আছে, সিম্পল। আপনি কাঠামোর মধ্যে এরকম মেথডও দিয়ে দিতে পারেন। সেখানে যেটা আপনি বলবেন, ধরেন আপনি এখানে আপাতত লিখে দিচ্ছি console.log। এখন এখানে আপনি লিখতে চাচ্ছেন, ধরেন সাকিব ইজ প্লেইং। যখন সাকিব দিয়ে কল হবে এবং সাকিব যখন প্লে ফাংশনকে কল করবে, তখন আপনি প্রিন্ট করবেন ধরেন সাকিব ইজ প্লেইং, হ্যাঁ। তখন তাহলে আপনি লিখবেন দিস ডট নেম, কারণ অবজেক্টটাকে সাকিব কিন্তু কল করবে, মানে এই প্লে ফাংশনটাকে কল করতে হলে আপনাকে এইভাবে লিখতে হবে আর কি, পার্সন 1 ডট প্লে, ঠিক আছে? এভাবে দিতে হবে। যখন আপনি পার্সন 1 ডট প্লে করেছেন, দিসের ইয়েটা মনে রাখেন, পার্সন 1 দিয়ে প্লেকে কল করেছেন। সো পার্সন 1 কে এইটা মানে সাকিব। সো এটা যখন কল হবে, তখন এই দিসটা হবে আসলে পার্সন 1 মানে সাকিব। সো সাকিবের নেমটা সে প্রিন্ট করবে। সো তার মানে সাকিবের নেম তো আমরা জানি সাকিব, তাই না? সো সেটাই, দিস ডট নেম, আমরা এখানে টেমপ্লেট লিটারাল ইউজ করি, তো আমরা অলরেডি দেখেছি। সো দিস ডট নেম, এটার আগে তাহলে আমরা এরকম দিব, এই সাকিব ইজ প্লেইং। ওকে, বাই দ্য ওয়ে, আমি কি আপনাদেরকে টেমপ্লেট লিটারাল দেখিয়েছি কিনা সেটা একটু দেখে আসি। সম্ভবত হ্যাঁ দেখেছি, যে স্ট্রিং টেমপ্লেটস। সো আমরা দেখেছি এটা, সো আপনারা বুঝবেন। সো দিস ডট নেম ইজ প্লেইং। সো যখন আপনি পার্সন 1 ডট প্লে দিবেন, তখন যখন আপনি এখানে দেখবেন সাকিব ইজ প্লেইং, এবং যখন আপনি পার্সন 2 ডট প্লে দিবেন, তখন সেটা কি হবে, তামিম ইজ প্লেইং। সো আপনারা কিন্তু অলরেডি সুপার পাওয়ারটা বুঝে ফেলেছেন, যে একটা সিঙ্গেল, আমরা কিন্তু এক জায়গায় ফাংশন লিখেছি, কিন্তু সেই ফাংশনটারই ডিফারেন্ট ইনস্ট্যান্স তৈরি হচ্ছে। এই যে এই জিনিসটা করেছি না, এটাকে বলা হয় ইনস্ট্যান্স, হ্যাঁ। ইনস্ট্যান্স মানে কি, প্রতিমূর্তি, একটা নতুন নতুন মানুষ তৈরি করছি আমরা, কিন্তু একটা কাঠামো ব্যবহার করে। সো পার্সন 1 ডট প্লে ফাংশন এবং পার্সন 2 ডট প্লে ফাংশন কিন্তু এক না, ফাংশনের কাঠামোটা এক, কিন্তু কল হওয়ার সময় আউটপুট কিন্তু পাচ্ছি ডিফারেন্ট। ক্লিয়ার? সো বুঝতে পারছেন এটা কতটা পাওয়ারফুল, যে একটা কাঠামো তৈরি করে রেখে আপনি বাইরে, তারপরে আপনি সেটার অ্যাক্সেস দিয়ে দিলেন বাইরে, মানুষ ইচ্ছা মতো তৈরি করে নিয়ে প্রয়োজনীয় মেথড এখান থেকে কল করে দেবে। সো সেটাই এখানে বলা হয়েছে। এবং এখানে দেখেন, এই যে এখানে উদাহরণ এভাবেই দেওয়া হয়েছে, যেমন মাই কার্ড, দেখেন এখানে এজ, সো মাই কার্ড ইজ মাই কার্ড ডট এজ। সো মাই কার্ড সে তৈরি করেছে ফোর্ড হিসাবে, সো ফোর্ড ডট এজ দিয়েছে, সো সেখান থেকে সে একটা বয়স ক্যালকুলেট করেছে। সো এজ মানে একটা ফাংশন সে লিখেছে, সেখানে সে যেটা করেছে, ইয়ার যতটা ছিল বর্তমান সময় থেকে ওই ইয়ারের ডিফারেন্সটা বের করে সে আসলে ডেট ডট গেট ফুল ইয়ার, আমরা ডেট টিউটোরিয়াল অলরেডি দেখেছি, ডেট ডট গেট ফুল ইয়ার হলে আমরা আসলে জানতে পারবো যে বর্তমান সময়ের ইয়ারটা কত। সেখান থেকে সাকিবের এই কারের যে ইয়ারটা ছিল সেটা বিয়োগ করে দিয়েছে দিস ডট ইয়ার, করলে আসলে এজ এসে গেছে। তো সেটাই বলছে যে মাই কার ডট এজ হচ্ছে তাহলে এত ইয়ার্স ওল্ড হবে, এটাই। সো এটা আপনারা প্র্যাকটিস করে ফেলবেন।
ইউ ক্যান সেন্ড প্যারামিটার্স টু ক্লাস মেথড। শুধু তাই নয়, আমরা কিন্তু এখানে প্যারামিটারও পাঠাতে পারি। যেমন ধরেন সাকিব ইজ প্লেইং, ধরেন আপনি দিয়েছেন, ধরেন এখানে আপনি এটা নিয়েছেন যে কি দেওয়া যায়, স্ট্যাটাস। হ্যাঁ, ধরেন এখানে আপনি স্ট্যাটাস নিচ্ছেন, ইজ প্লেইং, ধরেন এখানে দিয়ে দিলেন স্ট্যাটাস। হ্যাঁ, এবং এই পাশ থেকে তাহলে আপনাকে স্ট্যাটাসটা পাঠাতে হবে প্লে কল করার সময়। তো সাকিব ইজ প্লেইং ধরেন আপনি দিলেন ওয়েল। হ্যাঁ, আর তামিম ধরেন দিলেন ইজ প্লেইং ব্যাড। এই সো যখন আপনি এটা দিবেন, সাকিব ইজ প্লেইং ওয়েল, তামিম ইজ প্লেইং ব্যাড। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে ব্রাউজার সাপোর্টের কথা বলা আছে। সো খুবই, যদিও ক্লাসের আরও অনেক ব্যাপার স্যাপার আছে, বাট অ্যাজ এ বিগিনার আপনাকে যে কনসেপ্টটা দিলাম এটা খুব ভালো করে বুঝেন। এইটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট, কাঠামোর এই ব্যাপারটা এবং এটার পাওয়ারটা বোঝা। সো আশা করি এই কনস্ট্রাক্টর, নিউ, এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো ক্লাসের একটা বেসিক ধারণা আপনাদের হয়ে গেল। অ্যাডভান্স তো অনেক কিছুই আছে, বাট বেসিক ধারণা কিন্তু অ্যাজ এ বিগিনার আপনি পেয়ে গেলেন। সো এই টিউটোরিয়ালের উদ্দেশ্য এটাই ছিল। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা জেসন নিয়ে আলোচনা করব।